স্কারবোরো সাউথ ওয়েস্টে এখন নির্বাচনে হাওয়া বইছে। মাত্র ডলি বেগমের নির্বাচন শেষ হলো, কিন্তু তার আগেই আসলে অন্টারিওর লিবারেল পার্টির প্রভিন্সিয়াল যে একটা বাই ইলেকশন হবে ডলি বেগমের ছেড়ে দেওয়া আসনে, সেই আসনে কারা পার্টির নমিনেশন পাবেন সেটি নিয়েও একেবারে হৈ হৈ কাণ্ড, রই রই ব্যাপারের মতো হয়ে গেছে। ব্যাপারটা এমন হয়ে গিয়েছিল যে মূল নির্বাচন মানে ডলি বেগমের যে বাই ইলেকশনটা, সেই ইলেকশনকে ছাপিয়ে সেটি যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এবং আমরা দেখেছি সেই সময়ে বেশ কয়েকজন প্রার্থী মানে বাংলাদেশি কমিউনিটি থেকে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নের নির্বাচনী লড়াইয়ে একেবারে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। অবশ্য এখনও সেই অবস্থাটা চলছে। আগামী 9 মে অন্টারিও লিবারেল পার্টির মনোনয়ন মানে কারা পার্টির মনোনয়ন পাবেন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটি হবে সরাসরি ভোটে। 28 তারিখ এনডিপি অবশ্যই একটু খুবই মনোযোগের দাবি রাখে এই কারণে যে এটি ডলি বেগমের আসন ছিল এবং ডলি বেগম এনডিপি থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি ছেড়ে দেওয়ার পর, তিনি চলে যাওয়ার পর সেখানে কে প্রার্থী হচ্ছেন, কে মনোনয়ন পাচ্ছেন সে ব্যাপারে আমাদের কৌতূহল আছে। কিন্তু আমি যতটুকু জেনেছি যে সেখানে আসলে কোনো বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশি ক্যানাডিয়ান কোনো প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন চাননি। যে তিনজনকে এনডিপি গ্রিন লিট দিয়েছে সে তিনজনই ভিন্ন কমিউনিটি থেকে আসছেন। তবে কনজারভেটিভ পার্টিতে বাংলাদেশি কানাডিয়ান বেশ কয়েকজন প্রার্থী আছেন, তারা ছোটাছুটি করছেন, দৌড়দৌড়ি করছেন। দর্শক, অন্টারিও লিবারেল পার্টিতে যারা নমিনেশনের জন্য নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছিলেন তাদের মধ্যে শারমিনা নাসরিন অন্যতম একজন। তিনি মাঠে নেমে আমি বলবো যে বেশ অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে তার প্রার্থিতা ঘোষণা দিয়েছিলেন এবং সেই প্রথম ভিডিও বার্তাটি অনেকের মনোযোগ কেড়েছিল এবং মনে হয়েছিল যে তিনি মানে একটা মেন স্ট্রিম পলিটিশিয়ানরা যেভাবে কানাডার রাজনীতি করে, প্রচারণা চালায়, ঠিক সেভাবেই তিনি নির্বাচনী মাঠে পা রেখেছিলেন। কিন্তু একটা সময় আমরা দেখলাম যে তিনি আসলে ঘোষণা দিয়েই নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন, বরং ডলি বেগমের নির্বাচনী ক্যাম্পেইনে তিনি সক্রিয় হয়ে উঠেছিলেন। আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে আমাদের একটু কথা বলার জন্য, যে তিনি মাঠে নামলেন। শারমিনা নাসরিন মাঠে নেমে আবার তিনি সরে গেলেন। কেন সরে গেলেন, কেন মাঠে নামলেন, রাজনীতি নিয়ে তার ভাবনা কি, সামনের দিনগুলোতে তিনি কি করতে চান, এইসব বিষয়ে জানার জন্য। শারমিনা নাসরিন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমার সঙ্গে কথা বলার জন্য। আমরা যদি ঠিক সেই জায়গা থেকে শুরু করি যে আপনি কেন মনে হলো যে আপনি নির্বাচন করবেন? ধন্যবাদ সাগর ভাই আমাকে এখানে আহ্বান জানানোর জন্য। সো যখন আমি 2018 সালে আমি যখন প্রথম কানাডা আসি, তো 2019 সালে আমি শুনতে পেলাম যে বাংলাদেশের বংশোদ্ভূত একজন এমপিপি পদে নির্বাচিত হয়েছেন আমাদের বাংলাদেশের গর্ব হিসাবে। দেন আই হিয়ার হার নেম, যে ডলি বেগম। সো ওইটা একটা ইন্সপিরেশনের জায়গা ছিল যে আমাদের বিদেশের কানাডার মতো জায়গায়, বিশ্বের অন্যতম উন্নত দেশের মতো জায়গায়, যে একজন বাংলাদেশের বংশোদ্ভূত মানে সেখানে সে একটা মেইন স্ট্রিমের পলিটিক্সে সে আছেন। ওইটা একটা রিজন ছিল। আর যেহেতু হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, সেখান থেকে আমি দেখে এসেছিলাম সরকারি কাজের ধরন সব কিছু। সো ধীরে ধীরে আমি যখন আমার ক্যারিয়ারটা এখানে গড়তে শুরু করলাম, আমি যখন পাবলিক পলিসিতে পড়াশোনা করতে গেলাম ইয়র্কে, ওখানে আসলে আমাদের বিভিন্ন ধরনের কেস বলেন, বিভিন্ন ধরনের পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে শুরু করে, পলিসি থেকে শুরু করে গভর্নমেন্ট সব কিছু নিয়ে পড়াশোনা করানো হয়েছিল। ওইটা আরেকটা ধরনের ছিল যে তখন আসলে পলিটিক্সের প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা জন্মাতে শুরু করলো। তার উপরে ডলি বেগমের একটা ইন্সপিরেশন, একটা জার্নি, সেটা আরেকটু ইনফ্লুয়েন্স করছিল। সব কিছু মিলিয়ে যখন আমি মানে দেখলাম যে আচ্ছা, এবং আমি যখন পলিটিক্যাল অফিসেও কাজ করেছি, ওই জায়গাগুলো মনে হচ্ছিল যে বাংলাদেশি কমিউনিটি, নট অনলি বাংলাদেশি কমিউনিটি, আসলে এই সমাজের সাথে কাজ করার জন্য কিংবা দেশের জন্য কাজ করার জন্য এটা একটা অন্যতম মাধ্যম, যেটা আসলে আমাকে উৎসাহিত করেছে পলিটিক্সে আসার জন্য। তো আপনি কেন ভাবলেন যে আপনি লিবারেল পার্টি থেকেই নমিনেশনটা চাইবেন? কারণ আমি যখন আমার কাজের জন্য আমি যখন কাজ করেছি পলিটিক্যাল অফিসে, সেটা একটা কনজারভেটিভ অফিস ছিল, সেটা আমার সম্পূর্ণ প্রফেশনাল রিজন ছিল। তো ওখানে যখন আমি কাজ করেছি তখন আমি আসলে কনজারভেটিভের জিনিসগুলোও দেখেছি, গভর্নমেন্টের পলিসি দেখেছি, কনজারভেটিভ পলিসি দেখেছি। বাট যেটা আমার আদর্শগত জায়গা থেকে, আমার মতামত থেকে শুরু করে সব কিছু আসলে লিবারেল কেন্দ্রিক, যেটাকে আমি সবসময় ধারণ করে এসেছি, যেটার কারণে আমাকে আজকে উৎসাহিত হয়ে আমি আসলে কানাডাতে আমার ইমিগ্রেশন করা।
সো এই জন্য আমি আসলে লিবারাল লিবারেল পার্টিকে পার্টির মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছেন। চেষ্টা করেছি। তো আপনি আমি শুরুতে যেমনটা বললাম যে আপনি খুব চমৎকারভাবেই আপনার উপস্থিতিটা সবাইকে জানান দিয়েছিলেন। আপনার রাজনীতির মাঠে নামা, নির্বাচনী মনোনয়নের লড়াইয়ে নামা, সেটি বেশ দৃষ্টি আকর্ষণ করেছিল। তারপর আপনি হঠাৎ করে আবার ঘোষণা দিয়ে চলে গেলেন সেই লড়াই থেকে। কেন মনে হলো যে না, আপনার এখন এটা সময় না, বা আপনি কেনই বা চলে গেলেন? আমি যখন মনোনয়ন জমা দিয়েছি তখন মানে আমি জানতাম যে এখানে একজন বাংলাদেশি প্রার্থী আছেন, হাফিজ ভাইয়ের কথা। দেন আমি পরের দিনে আমি দেখলাম যে ন্যাথনিয়েল এরিকসন সেও ডিক্লেয়ার করেছে যে এখানে এ করবে। বাট যেহেতু আমি আগে থেকে ইন্সপায়ার্ড যে এখানে আমি এই পলিটিক্সে আসবো, যখন আমি জমা দিলাম, যখন আমি কাজ করতে গেলাম, তখন আমার মনে হলো যে যখন আমি ডোর নকিং বলেন, বিভিন্ন ডকুমেন্টস নিয়ে রিসার্চ করা বলেন, তখন আমার মনে হলো যে এই জায়গাটি নিয়ে আরেকটু মানে কাজ করা কিংবা গ্রাউন্ড লেভেল থেকে আরও কিছু শেখার আছে। অলসো ওই সময় আসলে ডলি বেগমের ওই মানে ইলেকশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, যে এই রাইডিং থেকে তাকে জেতানো হচ্ছে আমাদের সবার বাংলাদেশিদের জন্য। নট অনলি বাংলাদেশি, স্কারবো সাউথ ইস্টে একটা ভীষণ একটা চ্যালেঞ্জ ছিল, যেখানে মার্কানি নিজে এসেছে, বিভিন্ন মন্ত্রী মিনিস্টার এসেছে। সো আমাদের আসলে সব ফোকাসটা ওখানে দেওয়া উচিত। তখন আমার মনে হলো যে আমি জলিয়াপুর ক্যাম্পেইন থেকে, তার ইলেকশন থেকে আমি আসলে অনেক কিছু শিখতে পারবো, যেটাকে আমি ভবিষ্যতে আমি আমার ক্যারিয়ারের জন্য আমি মানে অবকাঠামো তৈরি করতে পারবো। তখন আমি আসলে এই সিদ্ধান্ত নিলাম যে দিস ইজ নট দ্য রাইট টাইম, আই হ্যাভ টু ওয়েট অ্যান্ড আই হ্যাভ টু লার্ন সামথিং ডিফারেন্ট ওয়ে। এবং আমরা দেখলাম যে ডলি বেগমের ক্যাম্পেইনে আপনি খুব দৃশ্যমানভাবে উপস্থিত ছিলেন, ডোর নকিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বেশ কয়েকবার আপনি লাইভে আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন, মানুষকে আহ্বান করেছেন। ডলি বেগমের পুরো ক্যাম্পেইনটাই আপনি যতদিনই এত অ্যাক্টিভলি কাজ করেছেন, সেখানে আপনার কী মনে হয়েছে রাজনীতি সম্পর্কে, মানুষ সম্পর্কে, স্কারবোরো সাউথ ওয়েস্টের মানুষ, এই নির্বাচনী এলাকার মানুষের যে ডিমান্ড, অভাব, এই বিষয়গুলো সম্পর্কে আপনার কী মনে হয়েছে? আমি ডলিয়াপুর ক্যাম্পেইন যখন জয়েন করি, আসলে ডলি বেগমের ক্যাম্পেইন যখন জয়েন করি, আমি আমার নিজের স্বার্থের কারণে জয়েন করেছিলাম, যে ওখান থেকে আসলে আমি শিখতে পারবো। আমি এর আগেও আমি একটা পলিটিক্যাল ক্যাম্পেইন আমি পুরো কাজ করেছি কনজারভেটিভের সাথে, মানে ওভারঅল সেম, বাট ধরেন হচ্ছে অ্যাপ্রোচটা। এবং সবচেয়ে আমি যখন দেখেছি ওখানে ইন্ডিভিজুয়ালি ডলি বেগম রিকগনাইজ করে তার প্রত্যেকটা ভলেন্টিয়ারকে, দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট মোমেন্ট। যে ওই যে আমি সারাদিন কষ্ট করে কাজ করে যখন আমি অফিসে যেতাম, দ্যাট ফিলস এ ডিফারেন্ট ওয়ে, যে সে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভলেন্টিয়ারকে ইন্ডিভিজুয়ালি সে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে এবং এনকারেজ করছে টু ডু মোর ওয়ার্ক ফর দিস ফর হার ক্যাম্পেইন হোয়াট এভার। আর আমি যখন আসলে কাজ করেছি, ডোর নকিং করেছি, আই নক সো সেভারাল মেনি ডোরস। সবচেয়ে আমার কাছে কঠিনতম একটা সময় ছিল, আমি একটা গভর্নমেন্ট হাউজিংয়ে যখন ডোর নক করি। সো দে ওয়ার নট ইন্টারেস্টেড যে আমরা কেন ভোট দিতে যাব, এবং মানে আন্ডার মেনটেন্স বাসাগুলো, যেটা আমাকে আসলে খুবই মনে কষ্ট দিয়েছে, যে আমরা আসলে এখানে আমাদের বাচ্চাদের জন্য এক একটা আলাদা রুম থাকে, বাসা থাকে, বাট ওখানে একটা বাসার মধ্যে অনেকজন মানুষ। সো তখন সে বলছিল ওই কনস্টিটিউয়েন্সিটা যে উই আর জাস্ট এ নাম্বার। সো গভর্নমেন্ট কিংবা প্রার্থীরা তখনই আমাদেরকে মনে করো যখন দে নিড ভোট, আফটার দ্যাট দে জাস্ট ফরগেট আস। সো আমার কাছে তখন মনে হয়েছিল যে হ্যাঁ, অনেকেই বলতে পারে যে অনেকে সুবিধা নিচ্ছে, অনেকে মিসইউজ করছে, নট এভরিওয়ান ইজ সেম। সো তখন আমার কাছে এই অনেক জিনিসগুলো আমাকে, এবং সিনিয়ররা অনেক বিভিন্নভাবে কষ্টে থাকে, তাদের বাসার দরজা খোলা থাকে, লেখা থাকে অক্সিজেন, ডিফারেন্ট টাইপের নোটিশ থাকে। সো খুবই প্যাথেটিক ওয়েতে কিছু মানুষ আমাদের সমাজে বসবাস করে, যারা নিজেদেরকে একটা খুব সামান্য নাম্বার মনে করে, যেটা আসলে আমরা পলিটিক্যাল পার্সনরা, পলিটিক্যাল অ্যাসপেক্ট আমরা ভুলে যাই তাদেরকে আফটার দ্য ইলেকশন। এখন তো ধরেন যে ডলি বেগমের ইলেকশন শেষ হলো, ডলি বেগম রেকর্ড পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তিনি ফেডারেল এমপি হয়েছেন। সামনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী বাছাই করবে। যদিও বাই ইলেকশনের এখনও ডেট হয়নি, মানে স্কারবোরো প্রভিন্সিয়াল বাই ইলেকশনটি কখন হবে এখনও ডেট হয়নি, কিন্তু আমরা জানি যে অক্টোবরে এখানে সিটি কাউন্সিলের নির্বাচনের তারিখ নির্ধারিত আছে। তো আপনি এখানে অন্টারিও লিবারেল পার্টি থেকে এমপিপির নমিনেশনের জন্য মাঠে নেমেছিলেন, তারপর আপনি মনে করেছেন যে আরও একটু প্রস্তুত হওয়ার দরকার আছে, আপনি আবার সরে গেছেন। সামনে আপনার পরিকল্পনা কি? সামনে সিটি কাউন্সিলের নির্বাচন আছে, কিংবা ভবিষ্যতের এমপিপি নির্বাচন, কি ভাবছেন আপনি সামনের রাজনৈতিক জীবন নিয়ে?
রাজনীতিতে অবশ্যই আমি কন্টিনিউ করব, কারণ এটা আমার খুবই ব্যক্তিগত পছন্দের একটা জায়গা, যেখানে আসলে আমি এই সমাজের এবং প্রত্যেকটা মানুষের সাথে আমি খুব ক্লোজলি কাজ করতে পারবো। তো হ্যাঁ, অপরচুনিটি তো আরও সামনে আছে, যেটাকে বলে কাউন্সিলর ইলেকশন বলেন, বলেন সামনে পরবর্তীতে অ্যাকচুয়াল ইলেকশন আসবে যেখানে হচ্ছে বাই ইলেকশনের পরে যে অ্যাকচুয়াল ইলেকশনটা আসবে সেটা আর একটা অপশন থাকবে। বাট দেখা যাক ভবিষ্যৎ নিয়ে এখন পর্যন্ত পরিকল্পনা আছে। আমি আমার গ্রাউন্ড রিসার্চগুলো করছি, যে যেখানে আসলে কোথায় লুফলটা বেশি, যেখানে আসলে গ্রাসরুটের কাজগুলো কোথায় বেশি হচ্ছে, যেখান থেকে আসলে যেটা 3টা লেভেলের যে গভর্নমেন্ট আমাদের, মিউনিসিপ্যাল, প্রভিন্সিয়াল এবং ফেডারেল, সো 3টা লেভেলের গভর্নমেন্টের কাজ আসলে কোলাবোরেটলি হয়। সো দেখা যাক, কাজ করছি, রিসার্চ করছি, খুব শীঘ্রই আসবো আমি আমার প্ল্যান নিয়ে। সো দেখা যাক। নিশ্চয়ই, এবং আমরাও চাইবো যে দেখুন আমরা বাংলাদেশের কমিউনিটি থেকে রাজনীতির মাঠে অনেক যোগ্য মানুষদেরকে চাই, যারা আসলে মেন স্ট্রিম পলিটিক্সের কালচারটাকে বুঝতে পারে, মেন স্ট্রিম পলিটিক্সের কালচারটাকে প্র্যাকটিস করতে পারে। আমরা সেরকম মানুষদেরকে রাজনীতিতে বেশি বেশি চাই, সেটি যে পার্টির হোক না কেন, লিবারেল পার্টির হোক, কনজারভেটিভ পার্টির হোক, এনডিপির হোক, কিংবা লোকাল গভর্নমেন্টের সিটি কাউন্সিলে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, আমরা আরও অনেক মানুষকে চাই। এবং আমি শুরুতে যে কথাটি বলছিলাম যে দর্শক, শারমিনা নাসরিন তার এন্ট্রিটা ছিল খুবই খুবই অ্যাট্রাকটিভ, এবং সেটি আমি বলবো যে ভোটারদের, সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। এবং শারমিনা নাসরিন, আমরা চাইবো সামনের দিনগুলোতে রাজনীতিতে আপনি সক্রিয় থাকবেন, স্কারবোরো সাউথ ওয়েস্টের মানুষের সমস্যা নিয়ে কথা বলবেন, এবং এখানকার মানুষের যে চাহিদাগুলো আছে সেগুলো নিয়েও কথা বলবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সাগর ভাই আপনাকে।